হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠান এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বের মতো আমাদের আজকের পর্বেও আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত আছেন। তিনি পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে থাকবেন। তার জানা অজানা সকল তথ্যগুলো আমরা জানব এবং তিনি কিভাবে সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও কিন্তু আমরা তার কাছ থেকে শুনবো। চলুন দর্শক, আমরা চলে যাই আমাদের আজকের আমন্ত্রিত অতিথির কাছে। আজকে আমন্ত্রিত অতিথি রোকসানা কবির, আদিলা। কেমন আছো আদিলা? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আমি তো খুবই ভালো আছি এবং তোমাকে দেখে মাশাআল্লাহ অনেক প্রিটি লাগছে। আমার মনটাই ভালো হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ। আর তুমি তো বরাবরই সুন্দর। থ্যাংক ইউ। তবে অনেকদিন পর আমাদের দেখা হ্যাঁ, হচ্ছে। অনেকদিন পরে দেখা হয়েছে। তবুও ভালো যে একটা প্রোগ্রামের মাধ্যমে হ্যাঁ, দেখা তো দেখা হয়েছে। তো হয়েছে, এটাই বড় কথা। হ্যাঁ। তো বর্তমানে কি কাজ করছো, কি নিয়ে ব্যস্ততা চলছে, আর তোমার উদ্যোগের নামটা কি? আচ্ছা, আমার উদ্যোগের নাম হচ্ছে ড্রিম ফুড স্টেশন। তো এটা আমি 2017 সালে স্টার্ট করেছিলাম। আর বর্তমানে আমি বাসা থেকে টুকিটাকি কাজ করছি, যেহেতু আমি এখন ফুল টাইম জব করছি, মানে ফুল টাইম মা বলতে পারো। তো সে তার পাশাপাশি এখন আসলে এই কাজটাও আমার একটা বাচ্চার মতো, না, তা তো যেহেতু অবশ্যই। অনেক দিন ধরে এটা নিয়ে কাজ করছি, একবারে বন্ধ করতে পারছি না। ভালোবাসা আছে না? ভালোবাসা মানে অনেক, তো সেই জন্য দেখা যাচ্ছে বাচ্চা তার পাশাপাশি কাজ দুইটা মিলে আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে। মানে দুইটা বাচ্চা নিয়েই খুব হ্যাঁ, ব্যস্ত। ব্যস্ততা কাটছে আর কি। হ্যাঁ, তো তোমার উদ্যোগের প্রাথমিক ধারণা আসলে কিভাবে এসেছিল যে তুমি এই উদ্যোগটা গ্রহণ করতে চাচ্ছ? আচ্ছা, অ্যাকচুয়ালি ছোটকাল থেকে আমার রান্নার প্রতি একটা আলাদা একটা আবেগ কাজ করতো। মাকে যখন দেখতাম যে মা মানে রান্না করে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম, এমন না যে আমি খুব শিখতাম কিছু, মানে মা যেভাবে যেভাবে করতো ওগুলোই আমার কাছে ভালো লাগতো। তো আর আরেকটা যেটা অভ্যাস মানে ছিল, মায়ের হাতে হাতে খড়ি। হ্যাঁ, আরেকটা অভ্যাস ছিল, সেটা হচ্ছে যে আমাদের প্রথম আলোতে একটা পেপার আসে নকশা, ওই নকশাতে হ্যাঁ। রেসিপি দিত, মানে আমার তো আমি খুবই পছন্দ করতাম ওই হুম। নকশা পেজটা। তো ওখানে বিভিন্ন রেসিপি থাকতো, স্কুল থেকে মানে স্কুল থাকাকালীন অবস্থা থেকেই আমি ওই রেসিপি দেখে দেখে আমি মানে ইনস্ট্যান্ট হুম, হুম, হুম। বানাতাম আর কি। ওখান থেকে আস্তে আস্তে আসলে আমার রান্নার প্রতি আলাদা একটা ঝোঁক ঝোঁক বা চলে ভালোবাসা আসে। চলে আসছে। আচ্ছা, তো উদ্যোগ শুরুর আগে কি ধরনের প্রস্তুতি নিয়েছিলে তুমি? উদ্যোগ শুরুর আগে আমি প্রস্তুতি নিয়েছিলাম, যেমন আমার আমি কি কাজ করব আসলে এই জিনিসটাও মানে চিন্তা করাটাও কিন্তু একটা বড় একটা বিষয়। হুম, হুম, কারণ হুম, আমি হুট করে যদি একটা কাজ শুরু করে দেই, হুম, সে হুম, হুম, কাজটা আমার মানে আমার লাক ফেভার নাও করতে পারে, হুম, হয়তো আমি হুম, ঝোঁকের বসে, বা ধরো আমি সে বললাম যে তোমাকে দেখে তুমি কাজ করছো, তোমাকে হুম, দেখেই আমি কাজটা শুরু করলাম, হুম, এরকমও হতে পারে। কিন্তু আসলে ওইটা যে আমি ওইটার জন্য পারফেক্ট সেটা কিন্তু না। হুম, তা হুম, আমি আগে আমার নিজেকে যাচাই করেছি যে আসলে হুম, আমি কোন কাজটা ভালো পারি, বা কোনটার প্রতি আমার হুম, 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 মানে একটা অনুভূতি বা আবেগ কাজ হুম, করে, হুম, হুম, হুম। ভালোবাসা কাজ করে। তো সেই কাজ থেকেই আমি আসলে আমার কাছে মনে হয়েছিল যে আমি রান্নাটাকে চুজ করি। হুম, হুম। দেন হচ্ছে আমি নিজেকে একটু মানে ঝালাই করার জন্য আমি আবার বিভিন্ন ধরনের ট্রেনিংও করেছি, মানে যেমন পর্যটন কর্পোরেশন থেকেও ট্রেনিং করেছি বিভিন্ন জায়গায়, হুম, আবার হুম, হুম, হোটেল লাইনে হুম, আমি তোমার জবও করেছি হুম, হুম, নিজের হুম। অভিজ্ঞতা বাড়ানোর জন্য। তো এরকম প্রস্তুতি কোন না। কোন হোটেলে করেছো? আমি হচ্ছে তোমার গুলশান একে ক্যানারি পার্ক আছে, হুম, হোটেল হুম। ক্যানারি পার্ক, সেখানে আমি জব করেছি। আর রেডিসনে আমি অন কলে জব করেছি। বাহ, চমৎকার। আসলে হয় কি, যারা উদ্যোক্তা আছে তারা কিন্তু আরেকজনকে দেখে বেশি প্রভাবিত হয় হ্যাঁ, যে ও ভালো করছে, দেখতে ভালো লাগছে, আমিও মনে হয় পারবো। হ্যাঁ, বিষয়টা আসলে তা না, আগে জানতে হবে যে আমি আমি নিজে কোন বিষয়ে কতটুকু, পারদর্শী। ইয়েস, অনেক সময় কিন্তু সিদ্ধান্তহীনতার কারণে উদ্যোক্তারা কি করে, 2 পা আগায় 3 পা 3 পা পিছায় যায়। পেছাই, আগে এক্স্যাক্টলি। নিজেকে স্থির করতে হবে, লক্ষ্যটা স্থির করতে নিজের হবে। লক্ষ্যটা যদি আগে নিজে নির্ধারণ করতে না হুম, পারে, আমার মনে হয় যে কোনো কাজের ক্ষেত্রেই, হুম, হুম। ছোট বড় যেটাই হোক, সেখানে লক্ষ্যচ্যুত তো হবেই যদি না, লক্ষ্য নির্ধারণ না করে। রাইট, রাইট। তো তুমি তো অনেক কাজ করছো, একদিনে তো আর আসোনি এই না, না। পজিশনে, তো কি আমি কি চ্যালেঞ্জ ১৭ ছিল? সাল থেকে আমি কাজ করছি। কাজ করছো আর ১৭ সালে যখন আমি স্টার্ট করেছি, ওই সময় আসলে অনেক চ্যালেঞ্জিং ছিল। বিকজ ছিল, হ্যাঁ। ওই সময় এত এভেইলেবল ছিল না, এত উদ্যোক্তা ছিল না, এত পেজ ছিল না, হুম। এত এত ডেলিভারি অনলাইনের যে সার্ভিস, বিষয়গুলো যে সেটাও ছিল না। মানে আমাদের যে ডেলিভারি দেয় হুম, হুম, সার্ভিসগুলা, মানে এই ধরনের ইগুলো ছিল না কিন্তু তখন। তো না। এটা খুবই বড় একটা চ্যালেঞ্জিং ছিল আমার জন্য। নিজে প্রোডাক্ট তৈরি করতাম, নিজে কাস্টমারের সাথে কথা বলে নিজে গিয়ে পণ্য দিয়ে আসতাম। হুম, হুম, এমনও হয়েছে আপা, আমি
জীবনে আমি দেখা যাচ্ছে আমি ছোটকাল থেকে ঢাকা শহরে থেকেই কিন্তু আমি মানুষ, কিন্তু আমি তারপরেও রাস্তাগুলো ওইভাবে রাস্তাঘাট চেনা। কিন্তু চিনি না। আমি স্কুল কলেজ ভার্সিটি সবই হুম। শেষ করেছি, কিন্তু আমি ওখান থেকে সোজা বাসায়। হুম, হুম, কখন আমি এদিক ওদিক যাওয়া আড্ডা দেওয়া, কিন্তু আমি হুম, রাস্তাঘাট হুম, চিনতাম না। তো দেখা গেছে যে এই মানে ডেলিভারি সার্ভিসের কারণে হুম, হুম, আমার মানে অনেক রাস্তাঘাট একা একা পথ চলছে, ওই আমার পথ চলা শুরু একা হুম, একা। হুম, হুম, তো ওই কারণে দেখা গেছে যে আমি বিভিন্ন জায়গায় গেছি, আবার অনেক সময় অনেক সমস্যা হয়েছে। যেমন আমি একটা জায়গায় গিয়েছি, আমি জায়গাটা চিনছি না হুম, বা হুম, চিনি হুম, না, হুম, হুম, কখনো আমি যাইনি সেই জায়গায়। হুম, তো হুম, সেখানে দেখা গেছে একটা বিভ্রান্তকর পরিস্থিতিতেও আমি পড়েছি। হুম। তো সেই জায়গাগুলো, সেই সময় দুঃসময়গুলো আমি আলহামদুলিল্লাহ আমি কাটিয়ে উঠতে পারছি আসলে আলহামদুলিল্লাহ। মানুষ থেকেই কিন্তু শিখে। শিখে তবে এক্স্যাক্টলি বসে থাকা যাবে না। যেমন তুমি চিনো না, তারপরেও কিন্তু গেছি। তুমি সাহসের সাথে হ্যাঁ, গিয়েছো যে না আমি উদ্যোক্তা, আমাকে এটা করতে হবে, হুম, আমাকে এই কাজটা কমপ্লিট করে আসতে হবে। তুমি এক্স্যাক্টলি। হাল ছাড়োনি। হাল ছাড়োনি বলেই কিন্তু আজকে তুমি আমার সামনে, আমাদের আদিলা। কারণ থ্যাংক ইউ। হারানো যাবে না, কাজ অবশ্যই। করতে হবে। যেভাবেই থাকো, যে আসলে কাজকে অবস্থায় থাকো। ভালোবাসলে সবই সম্ভব। শুধু হ্যাঁ, কাজ না, যে কোনো কিছুতেই নিজেকে তোমার ভালোবাসা থাকতে হবে। ভালোবাসা থাকলে তুমি সবই জয় করতে না, পারবে এটা অবশ্যই ইনশাআল্লাহ। সত্যি। ভালোবাসা না থাকলে হবে না। আর আমরা যে কাজটা করছি এটা কিন্তু সবচেয়ে পৃথিবীর কঠিন একটা কাজ, রান্না। হ্যাঁ, আমার এই আমার রান্নাটাকে, শাশুড়ি মা কঠিন বলে কাজকে আমরা যে ভালোবেসেছি। তুমি আম, মানে দুনিয়াতে এত কাজ থাকতে এত কঠিন কাজ কেন করো? মানে সেও কিন্তু একজন নারী, তারপরে আচ্ছা। তার কাছে মনে হয় যে রান্না না, সবচেয়ে এই কঠিন। কথা আমার আম্মাও আমার বলে। বৌমা সবচেয়ে কঠিন কাজটাই চয়েস করেছে, কেন? এত কাজ থাকতে হ্যাঁ, তার অনেক কষ্ট লাগে, মানে আমার এইসব কাজ দেখলে তার দেখলে কাছে। হ্যাঁ, আসলে না মানে কি বলবো, এমন একটা শিল্প রান্না যে একবার এর প্রেমে পড়ে যায়, সেই প্রেম থেকে আর বের হতে পারে না। আসলে বারবারই পড়ে। অনেক সময় দেখা যায় যে অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার ভালো পজিশনে তারা শখের বসে আসে হ্যাঁ, শিখতে। পরে এই প্রফেশনটাকে ভালোবেসে এখান থেকে আর বের হতে পারে না। অনেক আছে। বিশেষ করে আমাদের করোনাকালীন সময়ে হুম, এই মানুষগুলো অনেক বেশি ছিল, বেশি বেশি ছিল। ছিল। হ্যাঁ, রাইট। মানে ভালো ভালো পজিশনে কিন্তু তারা জব হুম, করছে, হুম, তারপরে হুম, দেখা যাচ্ছে তারা কুকিং সেক্টরটাতে হুম, চলে আসছে কাজ করার জন্য। হুম, তা তো তো এটা আমাদের অবশ্যই। জন্য একটা বড় পাওয়া, যে আমরা যে কাজটাকে চুজ করেছি সেটা আসলে খুবই রাইট ওয়েতে চুজ করেছি, যেটা সবাই অন্য পেশা ছেড়েও চলে চলে আসছে। আসছে। হ্যাঁ, তাহলে এটা তো আসলে একটা সম্ভাবনাময় শিল্প আমি বলব। হ্যাঁ, হ্যাঁ, কারণ অবশ্যই খাবারের ব্যবসায় কিন্তু কোনো লস নেই। লস নাই। যদি তুমি সেভাবে করতে পারো। অবশ্যই মানে এটা তো আসলে খাবারের ব্যবসাটা হচ্ছে এরকম, এটা কিন্তু পচনশীল একটা দ্রব্য। হুম, কিন্তু তুমি এই জিনিসটাকে যদি একটা জায়গায় সেট করতে পারো, সেই হুম। জায়গার পজিশন। যেমন ফ্রোজেন এর ব্যাপার হুম, আছে। ফ্রোজেন করে আমরা রাখতে হ্যাঁ, পারি। মানে এগুলো শিখতে হবে। ডে বাই ডে আমাদের নলেজ জানতে বাড়াতে হবে, হবে, হ্যাঁ। জানতে হবে। আমি যেমন এখানে যখন টিকে প্রথম থাকতে গেলে মানে শেখার, কোনো নলেজের শেষ কোনো নাই, শেষ কোনো নেই। শেষ নাই। আমি প্রথম যখন পড়ালেখার শুরু মধ্যে করছি থাকতে আপু, হবে। তখন মনে করো আমি কিন্তু নিজের জ্ঞান থেকে শুরু করছি, মানে নিজের একটা আচ্ছা। আলাদা জ্ঞান হয়ে হুম, গেছে যে হুম, এই হুম। জিনিসটা কিভাবে করতে, হতে পারে। করতে অভিজ্ঞতা হ্যাঁ, একটা ব্যাপার। কিন্তু আমি যখন আমার পেজটা রানিং করি তখন আমার কাছে মনে হলো যে আমি শুধু এইটুকু করে আমার হবে না, হবে না। আমার নিজেকে সার্টিফাইড করতে হবে, হুম, আমাকে হুম, আরো কিছু শিখতে হবে। হুম, হুম, তারপরেই আমার শুরু হলো তোমার হুম, এই হুম, বিভিন্ন ধরনের ট্রেনিং, তারপরে জব। তবে হুম, এটা আমার হিউজ পরিমাণ আমি মানে এক্সপিরিয়েন্স গ্যাদার করছি আমার হুম, হুম। লাইফে, এটা আমি এটা কিন্তু বলবো। অনেক বড় পাওয়া। কারণ এই হ্যাঁ, সময়টা তুমি আর তবে পরে হ্যাঁ আমি পাবা না। ওই ওই এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য কিন্তু আমি আবার আমার বিজনেসে অনেকটা আমি পিছিয়ে গেছি, কিন্তু তারপরে আমার কাছে মনে হয় যে অনেকে না, এটা যে জিনিস, অভিজ্ঞতা দরকার হ্যাঁ ছিল। ওইটাই, মানে একটা হুম, হুম। মানুষের হয় কি যে ছাড় দিতে হয় আসলে, হ্যাঁ, কিছু হ্যাঁ। পেতে হলে কিছু কিছু ছাড় তো দিতে হয়। ছাড়তে তো হবে। আমার সেই জায়গাটা, তবে আমি বলি যে হ্যাঁ কিছুটা পিছালেও আমার যে অভিজ্ঞতাটা আছে বা জ্ঞানটা আছে সেটা অনেকের নাই। হ্যাঁ, কাজ এটা করছি ঠিক। ঠিকই, কিন্তু অনেকের নাই। না তো জেনে বুঝেই কাজ করছে এবং হ্যাঁ, ওইগুলো কিন্তু তো স্থায়ী আমি হয় না। কিন্তু প্রপার ওয়েতে একটা জিনিস করি, ইন্ডাস্ট্রিয়াল ভিত্তিতে কিন্তু তুমি কাজ করলে সেটা কিন্তু একটা প্রপার ওয়েতে একটা বড় হুম, ইন্ডাস্ট্রি চালানো, একটা হোটেল হুম, হুম, ইন্ডাস্ট্রি, হুম, সেখান হুম, থেকে তুমি শিখে আসছো কিভাবে মেশিনারিজ ইউজ করে, কিভাবে একটা হুম, প্রোডাক্ট হুম, প্রোডাকশন করে, মানে ইচ অ্যান্ড এভরিথিং, সেটা হুম, কিন্তু হুম, আলাদা একটা মানে জার্নি। হুম, তো হুম। আমি ওই জায়গাটা, ওই জার্নিটাতে আমি আসছি, আমি আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু আসলে শুরুতেই আমার গেদার মনে করছি। হয় যারা আসতে চান এই প্রফেশনে একটু স্কিলড হয়ে আসতে হবে, পড়ালেখা করে আসতে হ্যাঁ, হবে, অভিজ্ঞতা নিয়ে। তুমি নিয়ে যেমন আসতে হবে। বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় জব করেছো, হুম, হুম, তো ওইরকম 5 স্টার হোক, 7 স্টার হোক, হুম, 4 স্টার হোক, 1 বছর অন্তত অভিজ্ঞতা থাকলে ভালো এক্স্যাক্টলি। হবে। অনেকের হয়তো পারিবারিক কারণে হ্যাঁ, সে হ্যাঁ, এটা করতে পারে না। এটা ঠিক। তারপরেও তারাও কিন্তু চেষ্টা মানে করে। চলছে, হ্যাঁ, তাদেরও চলছে, চলছে না চলছে। তা না। তবে স্ট্রং একটা অভিজ্ঞতা থাকলে হুম। এটা না সারা তারপরে জীবনের আমার একটা। ড্রিম আছে ভবিষ্যতে আমি
মানে আমার উদ্যোগ যেটা আছে সেটাকে আমি বড় পর্যায়ে নিয়ে যাওয়ার। কারণ আমি চাই না যে কখনো, এখন যেরকম সবকিছুতে তোমাকে সার্টিফাইড হতে হয়, তোমার তুমি একটা কাজ করছো সেই কাজে যদি তুমি নিজে সার্টিফাইড না থাকো, তুমি আরেকজনকে সার্টিফাইডও করতে পারবে কিভাবে না, শেখাবো তাকে? আবার একজন গ্রাহককেও তুমি প্রপার সার্ভিসটাও দিতে পারবে না। তো সেই জন্য মনে করো আমার এই এত বড় জার্নিটা আলহামদুলিল্লাহ আমি সেই জায়গায় নিজেকে মানে নিয়ে যেতে পেরেছি, এটা আমার বড় প্রাপ্তি। আচ্ছা, তোমার উদ্যোগে তো অনেক আইটেম আছে, হ্যাঁ। মোস্ট পপুলার আইটেম কি কি আর তোমার সিগনেচার ডিশ? আমার উদ্যোগের সিগনেচার ডিশ হচ্ছে তোমার দই বড়া। ও ওয়াও, দর্শক আমার মুখে তো পানি চলে আসলো, জিভে জল। এখন কি হবে? এখন তো আদিলার দই বড়া আমাদের খেতে হবে। ইনশাআল্লাহ আমাদেরকে খাবে। কবে ইনভাইট করছো? আমাদের ইনশাআল্লাহ। দর্শকদের আর আমাকে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের জন্য সবসময় আমার দরজা খোলা। যখনই যাবা তার আগে ফোন দিবা, ইনশাআল্লাহ রেডি করে রেখে দেবো। আমি কিন্তু দই বড়া যখন বানাই আমি কিন্তু নিজে দইটাও রেডি করি, মানে আমি আচ্ছা, দইটা কিনি না, ও তো সেজন্য আচ্ছা, আমার হচ্ছে তাহলে তো একদম আরো প্রপার মজা হয়। টেস্টটা আমি করে। যেমন কিছুদিন আগে আমার ইউকে থেকে আমার ফ্রেন্ড আসছে, সে দই বড়াটা পছন্দ করে। তো আমার দই বড়া খাওয়ার পরে মানে সে বিশ্বাস করবো না, মানে 4-5 কেজির উপরে সে দই বড়া শুধু আমার কাছ থেকে নিছে, বলতেছে এরকম দই বড়া আমি মানে আমার এই পর্যন্ত আমি খাইনি, এটা আমার লাইফের বেস্ট দই আর বড়া। কি কি তোমার সিগনেচার আইটেম আর আছে? হচ্ছে তোমার আফলাতুন আছে, আফলাতুন আর বালুশাহী এগুলো করি। আর বাহ, আমার পেজে মোটামুটি আমি বিশেষ করে যখন শুরু করেছি তখন হচ্ছে আমি ফ্রোজেন আইটেম দিয়ে আমি শুরু করেছিলাম। ফ্রোজেন আইটেমই আমার প্রথম কাস্টমার অনেক বেশি ছিল। তারপরে আমি আলাদা করে তোমার বিভিন্ন হট আইটেম শুরু করেছি, ক্যাটারিং যেটাকে বলে আর কি, ক্যাটারিংটা শুরু করেছি। এখন বেকারি পেস্ট্রি সবই আছে আলহামদুলিল্লাহ। তো তোমার উদ্যোগের প্রথম পণ্য বা সেবা কি ছিল? উদ্যোগের প্রথম পণ্য ছিল হচ্ছে আমার ফ্রোজেন আইটেম, যেটা আমি স্কুল গোয়িং যে বেবিরা যারা আছে বা বাচ্চার মারা আছে ওনারা খুব বেশি এটা পারচেজ করতো আমার কাছ থেকে। কর্মজীবী নারীরাও যারা আছে হ্যাঁ, তাদেরও তো এটা কারণ দেখা প্রয়োজন। যাচ্ছে যে বাচ্চার স্কুলে যাওয়ার সময় কিন্তু এটা কিন্তু মায়েদের জন্য একটা বড় ধরনের বিড়ম্বনা, যে বাচ্চাকে কি দিব। তো রেডি কিছু ফুড থাকলে তারা জাস্ট ই করে বাচ্চাকে দিতে পারে, এটা একটা বড় মানে আমার মনে হয় যে ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় আর কি। না অবশ্যই। তো তোমার আসলে পণ্যের কাস্টমার কি এই অভিভাবকরাই বেশি? না, অভিভাবকরাই বেশি তা না, কিন্তু শুরুর দিকে আমার এই অভিভাবকদের দিয়ে শুরু শুরুটা হয়েছে। হয়। হ্যাঁ, আচ্ছা তো আচ্ছা। সেজন্য আমার তারাও আমার একটা বড় জায়গা মানে আমার বিজনেসে। আর এই তার পাশাপাশি স্টুডেন্ট আছে, মানে সব প্রকারের মানুষরাই আছে যারা আসলে ডে বাই খাবার ডে তো বাড়ে, তাই না? খাবারটা আসলে নির্দিষ্ট কোনো মানুষের জন্য হয় না, সবার জন্যই প্রতিটা খাবার। মানুষই তো 4 আমরা বেলা 3 সবাই বেলা হ্যাঁ খাচ্ছি। আমাদের খাবার তো খেতেই আমাদের হবে, বেঁচে চালিকা থাকতে শক্তি। হলে হ্যাঁ, অবশ্যই বেঁচে থাকতে হলে খেতে হবে। ইনশাআল্লাহ আর এটা সুস্থ দেবো। থাকতে হলে তোমার খাবারের কোনো পুষ্টিকর বিকল্প নাই, হাইজিন পুষ্টিকর খাবার হ্যাজার্ড হাই মেইনটেইন করা ইয়েস। খাবারগুলো আমাদেরকে খেতে হবে। অবশ্য প্রথমে আমাদের উচিত কি রেসিপিটা চুজ করা, যে কোন রেসিপিটা আমরা খেলে যে একটা মিলে আমাদের সমস্ত পুষ্টিগুণ আমরা পেয়ে যাচ্ছি। এই জন্য অবশ্য একটা পুষ্টিবিদের পরামর্শ কিন্তু নেওয়া যায় যে হ্যাঁ আমাদের তবে প্রতিদিনের এখন যে খাবারটা বর্তমান হবে। সময় কিন্তু অনেক মানুষ আছে যারা খুব স্বাস্থ্য সচেতন বলতে গেলে। মাঝে মাঝে আমিও স্বাস্থ্য সচেতন হয়ে যাই, কিন্তু বেশিক্ষণ ধরে রাখতে পারি হ্যাঁ, না। ওইটা তো আমরা কিন্তু যারা বাইরে খাবার গেলে নিয়ে কাজ করি আমাদের পক্ষে সম্ভব হয় না। কারণ তো আমাদের কিন্তু ডে বাই ডে যে খাবারই আমরা তৈরি করছি ওটা আমরা চাচ্ছি, সবার খাচ্ছি, আগে টেস্ট আমাদের নিজেদেরকে নিচ্ছি। টেস্ট করতে হয়। অবশ্যই, না হলে তো তবে আমরা আমার গ্রাহককে কাছে দিতে পারবো না। সবাই জিনিসটা পছন্দ করে কিনা জানি না, কিন্তু আমার কাছে সবচেয়ে বিড়ম্বনার কাজ এটাই। রান্না করবো আমার বেশিরভাগ খাবারই আমি মানে আমি হয়তো দেখা যায় কি আমি আন্দাজের উপরে বা আমার অভিজ্ঞতার উপরে আমি করি, কিন্তু আমার টেস্টটা খুব কম করা হয়। কিন্তু তারপর আলহামদুলিল্লাহ মানে ওই যেহেতু টেস্ট করতে একটু আলসামও লাগে, এটা কিন্তু কিন্তু কোনো আমাদের ধরনের ক্ষেত্রেও কমপ্লেইন হয়। আমি পাই না আলহামদুলিল্লাহ। না না, কমপ্লেইন কমপ্লেন পাই তো না। পাওয়ার মতো কাজ আমরা করি না, যেহেতু তুমি অবশ্যই। সার্টিফাইড একজন এবং তুমি অভিজ্ঞতা অর্জন করে এসেছো, কমপ্লেনের এখানে কোনো গুঞ্জনই নেই। তো তোমার যে উদ্যোগ, এই উদ্যোগের যে ব্র্যান্ডিং এবং মার্কেটিং, এটা আসলে কৌশলটা কি, কিভাবে করছো? আচ্ছা, শুরুর দিকে আমি যখন উদ্যোগটা শুরু করি তখন আমার ফ্রেন্ড সার্কেল, তারপরে রিলেটিভস, আমার নেইবার্স ওনারা ছিলেন। তারপরে যখন আমি সোশ্যাল মিডিয়াতে আসলে মানে আমার পেজটা করি, ডেভেলপ করি, তারপরে হচ্ছে আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আমার বেশিরভাগ কাস্টমার আমার আসে, ওনাদের মাধ্যমে আমি কাজ করি। আর অনেক সময় হচ্ছে তোমার যে স্কুলের সামনে যে বাচ্চার মারা ওয়েট করে বাচ্চাদের জন্য, ওখানে গিয়েও আমি অনেক সময় আমার পেজের বিজ্ঞাপনটা আমি করে আসি, যে আমার পেজে আপনারা এরকম এরকম ফুডগুলো পাবেন। তো ওখান থেকে ওনারা অনেকেই আসে।
মানে নিজের ঢোল নিজেকে পিটাতে হ্যাঁ, হবে, আসলে আসল কিছু বিষয়টা করার হচ্ছে তাই, নাই। নিজের মার্কেটিং নিজেই করতে হবে। এটাই কিন্তু বড় মার্কেটিং। নিজের মার্কেটিং যদি নিজে না করে একটা বিজনেস তাহলে কিন্তু কার্ড যদি হয় না। আমাদের ব্যাগে থাকে, আমরা হুম, যেখানে যাচ্ছি আমরা কিন্তু বিজনেস কার্ডটা দিতেই পারি। হ্যাঁ, এতে কুশলাদি বিনিময়ও হয়, আমার বে- ব্যবসাটাও হয়ে প্রচার যায়। হয়ে গেল, হ্যাঁ। প্রচারেই তো আর প্রসার। কখনো দেখা যায় হয়তো যে হয়তো লাগছে না, কিন্তু কোনো এক সময় সেই ব্যক্তিটার মানে মনে পড়েছে যে না আমার এই জিনিসটা দরকার, দেখি তো ওইখানে। ইনস্ট্যান্ট লাগে তো, হ্যাঁ, অনেক কিছু এমন অনেক আমাদের হয়। লেগে যায়। তুমি হয়তো খাবার নিয়ে কাজ করছো, আমি হয়তো শাড়ি নিয়ে শাড়ি, করছি। হ্যাঁ। তুমি তো শাড়ি পরছোই আর হুম, আমি হুম, তো হুম, খাবার মাঝে মাঝে অর্ডার করছি। হুম, তা আমরা নিজেদের মধ্যে যদি কেনা বেচাটা করি, সেটাও যেমন কিন্তু, বিভিন্ন রকম মেলাতে গেলে কিন্তু এই বিষয়গুলো হয়, পরিচিতিটা বাড়ে, হ্যাঁ, কে কি নিয়ে কাজ করছে তার সাথে একটা সম্পর্ক হয়। এভাবেও কিন্তু আমাদের নিজেদের মধ্যে বিজনেসটা হয়ে যায়। হ্যাঁ, মানে বিজনেস করার জন্য আর বাইরে যাওয়া লাগে বাইরে না, যাওয়া লাগে এটা না। একটা টেকনিক। হ্যাঁ, অবশ্যই। তো তোমার পণ্য বা সেবা নিয়ে কাস্টমারের প্রতিক্রিয়া আসলে কেমন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কাস্টমারদের প্রতিক্রিয়া ওই যে বললাম যে এই পর্যন্ত আমি আসলে কখনো কমপ্লেইন পাইনি যে আমার হুম, এই জিনিসটা তাদের কাছে খারাপ লেগেছে বা হুম, হুম, মানে এটা কম হয়েছে। তো মানে একটা ছোট একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে আমি অনেক আগে যখন প্রথম আমি এরকম সার্ভিস দেওয়া শুরু করেছিলাম, হুম, উত্তরা 13 নম্বর সেক্টরে একটা ডেলিভারি দিয়েছিলাম ফ্রোজেন। হুম, মানে হুম, প্রায় উনি 2000 টাকার মতো ফ্রোজেন আইটেম হুম, অর্ডার হুম, হুম, করেছিলেন হুম। বিভিন্ন রকমের। তো একটা ছিল প্রন বল। তো আমি অর্ডার করে মানে ডেলিভারি দিয়ে এসে আমি চলে আসছি, আমি অর্ধেক রাস্তা পর্যন্ত আসার পরেই উনি আমাকে ফোন দিছে। এখন ফোনটা পাওয়ার পরে আমার রীতিমতো আমি ঘামতেছি যে হুম। আল্লাহ এই বুঝি আমাকে বকা দিবে যে তোমার এই প্রোডাক্ট এরকম। হুম। উনি ফোন দিয়ে আমাকে বলতেছে যে আপু আপনার এই জিনিসটা না খাইলাম একটু আগে, এত মজা হয়েছে, তাই? অনেক মজা হয়েছে। আমি কেউ ও আচ্ছা আপু মাই আমি তো মনে গড! করলাম আপনি আমাকে এটা কিন্তু ধমক সেরা দিবেন। পাওয়া, তাই হ্যাঁ, না? মানে হুম। কাস্টমার সাথে সাথে মানে খেয়ে উনি আমাকে তার মানে মানে ফোনেই তার রিভিউ দিচ্ছে। কতটা ভালো লেগেছে যে হ্যাঁ, সে ফোনেই ফোনেই জানিয়ে দিল। আমাকে ফোন করে এটা বলতেছে। একটা অনেক বড় আমি পাওয়া। মানে ওইদিন আমার আসলে আমার খুবই ভালো লাগছে যে আসলে মানে কিছু কিছু জিনিস ছোট ছোট পাওয়াই কিন্তু অনেক হুম, বড় হুম। না, প্রাপ্তি। অবশ্যই, অবশ্যই। ওগুলোই আমাদের আসলে ইন্সপিরেশন যে আমাদের সামনে হ্যাঁ, আগানোর জন্য। না তা তো অবশ্যই। আপনি তুমি কিভাবে বর্তমান সময়ে প্রতিযোগীদের সাথে তাল মিলিয়ে চলছো? আচ্ছা, বর্তমান সময়ে আসলে প্রতিযোগীদের সাথে টক্কর দিয়ে চলাটা অনেক কঠিন, কারণ সবাই সবার পণ্য বা সেবাকে একদম উচ্চ মানের পর্যায়ে পৌঁছানোর জন্য কিন্তু সবাই চেষ্টা মানে করে। যে যার হ্যাঁ, জায়গা থেকে কিন্তু সে সেরা। কিন্তু আমি সেরা আমার বেস্টটা অবশ্যই। দেওয়ার চেষ্টা হ্যাঁ, করি। হ্যাঁ। তো সেই এখানে জায়গা টিকে থাকাটাও কিন্তু বড় খুব একটা চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ, অবশ্যই চ্যালেঞ্জ। কারণ আমাদের কিন্তু ডে বাই ডে কিন্তু কমে না প্রতিযোগী, ডে বাই ডে বাড়তেই কিন্তু থাকে, বাড়ছে। নতুন তো নতুন সেই আরো জায়গায় কিন্তু আসছে। অনেক বড় একটা চ্যালেঞ্জ আমার মনে হুম, হয়। তো সেই জায়গায় আমি চেষ্টা করি যে আমার ফুডের মধ্যে নতুনত্ব আনার জন্য, হুম, ফুডের ক্যাটাগরি চেঞ্জ করার জন্য, কোয়ালিটি তো হুম, অবশ্যই, হুম, হুম, গুণগত মান সবকিছুই আমি হুম, হুম, এবং কোয়ান্টিটি সবকিছু হুম, হুম, সবসময় এই যে এই কয়টা জিনিস আমি যদি নর্মালি একটা পেজে অর্ডার করি, আমার খাবারের ধরো ছবিতে একরকম দেখিয়েছে, যেমন এই এই জিনিসটা অনেকেই করে। হুম, একটা হুম। ছবি হয়তো অন্য কোনো পেজের কিংবা এডিট তোমার টেডিট করে অস্থির করে হয়তো ফেলে। গুগল থেকে ডাউনলোড করে একটা ছবি নিজের পেজে দিয়েছে যে এরকম, হুম, হুম, কিন্তু হুম, মানুষটা কিন্তু ওই ছবি দেখে লোভে পড়ে কিন্তু তোমাকে অর্ডারটা করেছে। হুম, হুম, কিন্তু হুম, যখন ফুডটা হাতে পেয়েছে তখন কিন্তু সে মানে আর নিজেকে ধরে রাখতে পারতেছে না যে আমি তো ফুডের সাথে আর হুম, ছবির সাথে হুম, হুম, কোনো ধরনের মানে কানেকশন পাচ্ছি হুম, না। হুম, হুম, তো এই জিনিসটা তো আমি চেষ্টা করি সবসময় আমার পেজে আমি যে ফুডের ছবিটা দেই বা যে হুম, হুম, ফুডটা দিই আমি সেম জিনিসটাকে রাখার হুম, জন্য। হুম, হুম। তা আমার জায়গায় আমি সবসময় সেরা দিয়ে চেষ্টা করি, এবং তোমার যে প্রোডাক্ট ইনগ্রেডিয়েন্টস গুলো আছে হুম, সেগুলো আমি সবসময় হাই কোয়ালিটির যেটা আমাদের রাখার ভালো চেষ্টা ওগুলো করো। আমি চেষ্টা করি রাখার তো জন্য। যারা এই বিজনেসে আসতে চাচ্ছে তাদের জন্য তোমার পরামর্শ কি থাকবে? আচ্ছা, তো বর্তমান সময়ে আসলে আমাদের অনেক উদ্যোক্তাই আছেন এই প্রোগ্রাম মানে এই উদ্যোগ নিয়ে কাজ করছেন। তারপরও যারা আসতে চাচ্ছেন এই রন্ধন শিল্পের মধ্যে বা ফুড নিয়ে কাজ করতে চাচ্ছে, হুম। আমি বলবো যে যদি আপনার ক্যাপিটাল না থাকে, ক্যাপিটাল নেয় বলে আপনি বসে থেকে কিন্তু লাভ এখানে নেই। ক্যাপিটাল হ্যাঁ, বড় ইস্যু আমি না, কিন্তু ইচ্ছা শক্তিটা। ইচ্ছা শক্তি বড় বিষয়। আর হচ্ছে একেবারেই না পারলে আপনি দৈনন্দিন জীবনে যে খাবার খান সেটারই একটা সুন্দর করে আপনি প্রেজেন্টেশন করে আমার ছবি মনে তোলেন। হয় যে কেউ যদি আচার ভালো বানাতে পারে সে হ্যাঁ, আচার নিয়ে আসুক, আচ্ছা নিয়ে আসো কেউ এবং যদি ড্রিঙ্কস ভালো করতে হ্যাঁ, পারে সেটা দিয়েই করুক। না অনেকে থাকে না যে আমার আমার টাকাই নেই আমি কিভাবে শুরু করব। হ্যাঁ, তো সেইটার জন্য আমার কথা হচ্ছে যে আপনি আপনার ঘরে যে রেগুলার রান্না করেন সেটা দিয়েই সেটাই করুক আপনি না। রেগুলার রান্নাটাই সুন্দর করে রেগুলার রান্না রান্নার করে। অর্ডার কিন্তু বেশি আসে, হ্যাঁ, কারণ ওটা আমরা কিন্তু তো বেশি। প্রতিদিন খাচ্ছি। এই যে হোটেলগুলা চলছে না, যেমন চলছে এই যে তো। ভাত আমরা কিন্তু খুঁজতে গেলে কিন্তু ভাত, ভর্তা, ভাজি, আমরা শাক এরকম এগুলোই বেশি কিন্তু খুঁজি। ভর্তা, হ্যাঁ, ভর্তার ইয়েগুলো কিন্তু অনেক চলে, অনেক কারণ চলে। আমরা তো এইগুলোই দুপুরের লাঞ্চে খাচ্ছি, অনেক সময় রাতেও কিন্তু মানুষ নিচ্ছে, ভাত হ্যাঁ, নিচ্ছে, খাচ্ছে।
তো এটা ওরকম ভাবে শুরু প্রতিদিনের করতে ব্যাপার। পারে ওনারা আসলে এটা নিজেদের ঘর করতে থেকেই পারে। শুরু করতে হুম, পারে। আমিও কিন্তু এভাবেই শুরু করেছি। কিন্তু হুম। তার মানে এটা না যে আমি হিসাব রাখবো না যে আমার কি খরচ হচ্ছে কি খরচ না হচ্ছে না, না। সেটাও অবশ্যই এটা হিসাব একটা করতে হবে খতিয়ান আপনাকে। খাতা সেটাও তো আপনার থাকবেই। হিসাব রাখতে হবে যে হুম আপনি হুম আসলে কতটুকু দিলেন, কি করলেন, হুম হুম মানে কতটা অর্ডার গেল সেটাও আপনাকে হিসাবের হুম খাতায় হুম রাখতে হুম হবে। ওখান থেকে আপনি আস্তে আস্তে যখন ক্যাপিটাল হুম আসতে শুরু হুম করবে হুম তখন আপনি আবার ওগুলা ইনভেস্ট করা শুরু হুম হুম করবেন হুম আপনার হুম। নিজের জন্য। এই আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি তোমার ছেলেবেলায়। ওকে। ছেলেবেলা কোথায় কেটেছে? আমি স্কুল, আসলে কলেজ, আমার জন্ম, বেড়ে ওঠা? ছোট আমি যখন আমার জন্মস্থান লক্ষ্মীপুর, আমার বাবার এই জন্য বাড়ি। তুমি কি এত লক্ষ্মী? হ্যাঁ, আমি আসলেই দর্শক, অনেক আদিলা লক্ষ্মী। না অনেক লক্ষ্মী। এখন কি করব বলুন? তোমার আমি মতো আসলে লক্ষ্মী আমি হতে হলে নিজেই বলি আমি লক্ষ্মী নিজে হওয়ার অনেক টিপস গুলো লক্ষ্মী। দিয়ে যেও যাওয়ার সময়। আচ্ছা, এটার জন্য আমি চেষ্টা করব যে একটা সেশন নেওয়ার জন্য কিভাবে লক্ষ্মী হতে হয়। লক্ষ্মী হয়ে পক্ষী না হই, লক্ষ্মী হই আমরা। আচ্ছা, তারপর তো তোমার আর লক্ষ্মীপুরে জন্ম। হ্যাঁ, লক্ষ্মীপুরে জন্ম। আর বাবা যেহেতু আমার আর্মি চাকরি করত, তো হুম সেই সুবাদে আমার বেশিরভাগ বিভিন্ন ক্যান্টনমেন্টে কেটেছে। হুম বেশিরভাগ হুম আমি হচ্ছে ঢাকা শহরেই ছিলাম, যেমন জিয়া কলোনি, মাটিকাটা, হুম হুম হুম। মিরপুর 12 এরকম আচ্ছা আচ্ছা। এখানে ছিলাম। তো এই সেই সুবাদেই আর কি আমার ঢাকা শহরে বেশি হুম হুম হুম। থাকা আর কি। থাকা হয়েছে। হুম। তো ছেলেবেলার এমন কোন স্মৃতি মনে পড়ে যে মনে করলে চলে যেতে ইচ্ছে করে, ছেলেবেলায় মনটা ভালো হয়ে যায়? ছোটবেলার স্মৃতি আসলে আমি এখন হয়তো আমাকে বলতেছো লক্ষ্মী বা হ্যাঁ আমি লক্ষ্মী, এটা আমি নিজেও বলি, কিন্তু আমি ছোটকালে অনেক একটু দুরন্ত ডান পিঠে ছিলাম। ছিলে, গাছে টাছে উঠতে? প্রচুর প্রচুর ও গাছে আচ্ছা, উঠতাম আমাদের মানে আদিলা যে এরকম ডান পিঠে জানতাম না দর্শক। হ্যাঁ, বলো তো সুযোগ শুনি। পেলে এখনো উঠি। ও তাই? মানে যদি ও গাছের আকৃতি আচ্ছা, ওরকম পাই লক্ষ্মীর আড়ালে এইগুলা না? উঠে যাওয়ার মতো আর কি, তাহলে আমি উঠি অবশ্যই। হুম ভালো লাগে মানে হুম মাঝে মাঝে ধরো এখন আমরা আসলে বড় হয়ে গেছি, এখন আমার বয়স হয়ে গেছে, হুম তারপরেও মনে করে ইচ্ছে করে যদি ওরকম কোনো পরিবেশ পাই ইচ্ছে করে গাছে উঠি। হুম মানে হুম। এই জিনিসগুলো এই আসলে দুষ্টামিগুলা মনটাকে তো আসে। আসলে ই করা না, যায় না, মন তো বেঁধে সেই রাখা যায় না। বাচ্চাই রয়েছে। হ্যাঁ। তো দেখা গেছে যে অনেক সময় এমন হয়েছে, আমার একটা ছোট্ট গল্প আছে, সেটা হচ্ছে ছোটকালে আমি টিচার আসলে পড়তে চাইতাম না। হুম হ্যাঁ, আমি টিচার আসার আগে দিয়ে আমি বাসা থেকে পালিয়ে যেতাম, ক্যান্টনমেন্টে থাকতাম তো। আমি সারাদিন ঘুরতাম, এদিক ওদিক ঘুরতাম। একবার এসে আমি কি করছি, বাসার ছাদে টাঙ্গির উপরে উঠেছিলাম। এখন আমার টিচার আর আমার ছোট ভাই দুজনে মিলে আমাকে খুঁজতেছে বিল্ডিং এর আশেপাশে, আমি টাঙ্কির উপর থেকে দেখতেছি তারা দেখছি যে তারা খুঁজতেছে। খুঁজছে, ওরা দিন পড়বা না। আমি পড়বো না, আমার টিচার আসলে আমি পলাতক। আমাদের ছেলেবেলায় আরেকটা বিষয় হতো, তোমার সাথে হয়েছে কিনা জানি না, স্কুল থেকে পোলিও দিত না, ওই যে হ্যাঁ, ইনজেকশন, ঠিক আছে। ওইটা টিকা দেওয়ার জন্য বাসায় আসতো। ওই দিন আমরা পালিয়েই থাকতাম। কি যে ভাবতাম যে ইনজেকশন মানে মনে হয় কি একটা হয়ে যাবে। হুম। সারা দিন বাসায় আসতাম না, কোথায় কোথায় পালাতাম। হ্যাঁ, আসলে এই ভীতিটা তখন ছিল। মানে ছোটকালের সময়গুলোকে আসলে অনেক হ্যাঁ, মিস তোমার প্রিয় করি আমি। খেলা কি ছিল? আমার প্রিয় খেলা হচ্ছে লুডো। লুডো? হুম। ছোটবেলায় লুডোই খেলেছো? হ্যাঁ, লুডো ওই যে ছোট ছোট কিনতে পাওয়া হ্যাঁ যেত না, হ্যাঁ হ্যাঁ। ওগুলাই খেলতাম বেশি। তাই না? আর জিততা? এমনিতে তো মনে করো লুডোর যে ভাগ্য দৌড়াদৌড়ি কেমন? করা, ভাগ্য, আমার ভাগ্যটা যে কেমন নিজেও বুঝি না, পোড়া কপালি। না না, কপাল তো ফর্সা, পোড়া তো না। তাই না দর্শক? কপাল সুন্দর। আসলে পোড়া কপালিদের কপাল ফর্সাই থাকে, কিন্তু তারা পোড়া কপালি হয়। আচ্ছা আচ্ছা। আচ্ছা। রূপক অর্থে পোড়া কপালি। হ্যাঁ, হ্যাঁ, আর দৌড়াদৌড়ি কি খেলা করতা? দৌড়াদৌড়ি তেমন যেমন তোমার ওই যে কানামাছি, এগুলো হ্যাঁ, এটা খেলতাম। তো কমন একটা ক্যান্টনমেন্ট আমাদের। এলাকা আসলে তো একটা ছোট জায়গার মধ্যে দেখা যেত, বিকাল হলেই সবাই বের হতো হুম হুম। এক জায়গার মধ্যে। আবার কুতকুতো খেলতাম, হ্যাঁ, এটা তো আর সাত মেয়েরা ছাড়া আছে না, খেলবে না, সাত কুতকুত ছাড়া হতে ওইটাও পারে। খেলতাম। আচ্ছা ওইটাও অনেক আচ্ছা। মজা হইতো, মানে হুম একজনকে বল দিয়ে মানে এদিক ওদিক সবাই হুম ইয়ে হুম চলে যেত, ও মানে হুম ওইটাও অনেক হুম মজার একটা খেলা ছিল। হুম হুম। মানে আমি তো আসলে অনেক সময় কি খেলতে খেলতে সন্ধ্যা হয়ে যেত? মা কি সন্ধ্যা বকা দিতেন? সন্ধ্যা কেন, রাতই হয়ে যেত। ও মাই বললাম গড। না, মানে আমি ছোটকালে একটু বেশি দুরন্ত ছিলাম। তো আচ্ছা, মা ছেলেদের ড্রেস তবে পরতে নাকি? একবার পরছিলাম মনে আছে। মানে আমি আসছি, আমার জামা কাপড় যেগুলো আমি রেগুলার পরি সেগুলো সব কোনো কারণে ভিজা। এখন আমি কি পরবো, পরে আমি আমার ভাইয়ের জামা কাপড় পরে আমি না, অনেক সময় যেটা, ছেলেদের সাথে খেলতে গেলে আমরা যেটা না না করতাম, না, ও ছেলেদের বাবা ড্রেস পরে বাসা চলে থেকে যেতাম। মানে পিটে আমিও একদম। ছেলে, না সে ছেলে, আমিও ছেলে, আমিও ছেলে হব, ওর মতো আমিও খেলবো, না মানে না না, অনেকটা এরকম এই হয় সুযোগ না? এই সুযোগ পাইনি। ছিল না। না। আচ্ছা, তো চঞ্চল তো ছিলা, হ্যাঁ তবে বাবা মায়ের বাধ্যও ছিলা, আদরের সেটাই। রাজকন্যা না? তোমরা হ্যাঁ, কয় ভাই বোন? আমরা 2 ভাই 1 বোন, ও, আমি একা। তুমি একা? ও আচ্ছা, তাহলে তো অনেক আদরের ছিলে, বাবার প্রিন্সেস। বাবা আছেন বলতে বেঁচে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার বাবা তাহলে মা আছে। তোমাকে এখন দেখে তো খুব প্রাউড ফিল করেন যে আমার সেই ডান পিঠে মেয়েটা
কত গুণের এখন। আচ্ছা, এখানে বাবা অবশ্যই আমাকে হ্যাঁ আদর করে এবং সবকিছুর জন্য অ্যাপ্রিসিয়েট করে, কিন্তু বাবা কেন যেন মানে বাবার ইচ্ছে ছিল আমি একটু ভালো আরো অন্য কিছু করি, একটা মানে অফিসিয়াল একটা একটা কর্পোরেট সেক্টরে কর্পোরেট, কিছু একটা হ্যাঁ, করার। কিন্তু উনি এই তো জিনিসটাকে, উদ্যোক্তা লাইফ তুমি বেছে নিলে, এটাতে উনি হয়তো ভাবে যে আমার মেয়ের কষ্ট হচ্ছে। হ্যাঁ কষ্ট হয় বা এটা উনি ওইভাবে মানে মানতে পারে না যে এখন মানে, যেহেতু আর্মি পার্সন, তো হ্যাঁ উনি ওইভাবে তোমাকে উম, ভেবেছিলেন যে হ্যাঁ এরকম কিছু একটা হবে, আর একটাই মেয়ে। একটা মেয়ে তো, তো এগুলো সেটাই। নিয়ে যখন কিন্তু যখন চাকরি করতাম তখন একদিন আমি মানে ভিডিও কল দিয়েছিলাম বাসায়, ওই হুম, মানে হুম, তখন অফ টাইম ছিল, তো আমি একদম পুরো শেফ কোট পরা, মনে করো হ্যাট, শেফ হ্যাট পরা, হুম, মানে হুম। ফোন দেওয়ার পর সবাই তো আমাকে দেখে মানে অবাক। বলতেছে অনেক কি অবস্থা, কিউটও লাগছিল, হ্যাঁ, কিউট শেফ। তো মানে সবাই মানে আমি নর্মালি তো বলি যে হ্যাঁ চাকরি করি, আসলে কি ধরনের ড্রেস আপ থাকে তখন এটা দেখে মানে সবাই একটু ভালো প্রাউড ফিল লাগতেছে, হ্যাঁ করেছে, ভালো হ্যাঁ লাগতেছে। অবশ্যই। শেফ কোট পরলে মানে অন্যরকম একটা অনুভূতি চলে হুম। আসে। আর সবাই তো আর শেফ আমার প্রিয় কোটটা ক্যারি মানে করতে পারে না। প্রিয় পোশাক তো শাড়ি, তার মধ্যে প্রিয় ড্রেস যদি বলি আমি আমার শেফ কোটটাই আমার বেশি ভালো লাগে। ভালো লাগে, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু যেটা আমরা হয়তো সবসময় পরে থাকতে পারি না, কিন্তু এটা ভালো লাগার একটা একটা জায়গা পোশাক, অবশ্যই। হ্যাঁ। আমরা যারা রান্না নিয়ে কাজ করছি, এই প্রফেশনে আছি, হুম, আমাদের অনেক সম্মানের জায়গা শেফ শেফ কোটটা। কোটটা, এবং সামনে তো হচ্ছে শেফস ডে শেফ আসছে, আসছে। নিশ্চয়ই তুমি শেফ ডে উদযাপন করবা। হ্যাঁ ইনশাল্লাহ উদযাপন করব। আমাদের আমি আসলে বেকিং নিয়ে আমি রিসেন্ট হচ্ছে বেকিং এর একটা গ্রুপ আছে আমাদের, যেটা হচ্ছে বেকারি এন্ড পেস্ট্রি শেফ অ্যাসেম্বল, হুম, হুম, সেই গ্রুপটাতে আমরা অর্গানাইজার হিসেবে আছি, আমরা সেটা হুম, আলাদা করে পালন করতেছি হুম, আমরা হুম, হুম। ধানমন্ডিতে। আচ্ছা, ধানমন্ডিতে। হ্যাঁ, আচ্ছা, অনেক গল্পই হলো, এবার চলে যায় তোমার ভবিষ্যতে। তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি তোমার এই উদ্যোগ নিয়ে? আচ্ছা, উদ্যোগ নিয়ে পরিকল্পনা তো আসলে অনেক, আমরা আসলে মনে করি যে আমরা তো মানুষ, হুম, স্বপ্ন হুম, দেখতে হুম। তো আসলে দোষ নেই, না, না, টাকা অবশ্যই। পয়সাও লাগে না, হ্যাঁ, হ্যাঁ। ছিঁড়া একটা কাঁথা হইলেও হ্যাঁ, চলে, হ্যাঁ, ওটা একদম। দিয়ে তো আরো বেশি স্বপ্ন স্বপ্ন দেখা যায়। মধুর হয়। হ্যাঁ, তো আমি আসলে স্বপ্ন দেখি যে আমার যে উদ্যোগ আছে এই উদ্যোগটাকে আমি অনেক বড় হুম, পর্যায়ে নিয়ে হুম, যাব, হুম, এবং এটা আমি একটা রেস্টুরেন্ট করার ইচ্ছা আছে আসলে, হুম, ওই হুম, ইচ্ছা থেকেই কিন্তু আমি এই হোটেল সেক্টরে আমার হুম, আশা, হুম, যে আমি নিজে যখন কিছু করব, আমি যদি নিজে কিছু না পারি, আমি যে একজন এমপ্লয় রাখবো, আমি তাকে আমি কিভাবে হুম, অর্গানাইজ হুম, করে হুম, চালাবো। হুম, হুম, তো সেই জন্য আমার সবকিছু চিন্তা করে আমার ওইভাবে আর কি আমার হুম, হুম। লাইফটাকে আমি এদিকেই করছি। তো পরে যদি এটা ভালো করতে পারি, পরে বিভিন্ন জায়গায় ফ্র্যাঞ্চাইজ করার ইচ্ছা অবশ্যই, এটা আছে। তো মানুষের থাকে ইচ্ছা। ইনশাআল্লাহ। তো আসলে আমরা কথা বলতে বলতে কিন্তু অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। আচ্ছা, তোমার কেমন লাগলো আমাদের নারী উদ্যোক্তা সাফল্য অনুষ্ঠানে এসে? আমার কাছে খুবই ভালো লেগেছে, আমি আসলে দেখি তোমাদের এই প্রোগ্রামটা, তো এখন যে আমি এখানে এসে বসে কথা বলতে পারছি সেটার জন্য আসলে আমি খুবই কৃতজ্ঞ, এবং তোমার সাথে অনেকদিন পরে দেখা হলো হ্যাঁ, এবং সেটাই, আড্ডাও এটা হলো, অনেক মধুর ছিল। খুবই ভালো লাগছে, হুম, খুবই হুম, ভালো হুম। লাগছে, এবং প্রোগ্রামের সাথে যারা জড়িত আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ। তুমি তোমার মূল্যবান সময় থেকে সময় বের করে আমাদের স্টুডিওতে এসেছো। আবারও নতুন কোনো আয়োজনে তোমার সাথে দেখা হবে। ইনশাআল্লাহ আপু। দর্শকের উদ্দেশ্যে কিছু বলো। আপনারা অবশ্যই যারা আম, মানে উদ্যোক্তা হতে চান, অবশ্যই আপনারা আগে আপনাদের নিজেদের ইচ্ছাটাকে বেছে নেবেন এবং দক্ষতাটাকে বেছে নেবেন। নিজের দক্ষতাটাকে যদি নিজে যাচাই করতে না পারেন, তাহলে আমার মনে হয় যে কোনো কাজটাই অসম্পূর্ণ থেকে যায়। তো নিজেকে যাচাই করে সুন্দর করে একটা কাজের পরিকল্পনা করে তারপরে অবশ্যই আপনারা এগিয়ে যাবেন, এবং একসময় আপনারাও সাফল্য অর্জন করতে পারবেন, এবং অবশ্যই এখানে এসে হাসিনা আনসার আপনার সাথে বসে আপনারাও গল্প করতে পারবেন। হ্যাঁ, সবার জন্য অবশ্যই। শুভকামনা রইল। তোমার জন্যও শুভকামনা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ তোমাকেও। ওয়েলকাম। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমাদের পাশে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে জয়েন হতে পারেন। সেক্ষেত্রে আমাদেরকে ইনবক্স করতে পারেন, অথবা আমাদের ইমেল অ্যাড্রেস আছে, সেখানে আপনি ইমেইল করতে পারেন, অথবা আমাদের এই কমেন্ট বক্সে কমেন্টও করতে পারেন। তো দর্শক, প্রতি পর্বেই কিন্তু আমাদের প্রত্যাশা থাকে নারীর স্বাবলম্বিতা এবং নারীর সফলতা। নারীর সফলতায় জীবন ভরে উঠুক, এই কামনায় আজকের মতো আমি হাসিনা আনসার নাহার আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।